আজ অফিসের কিছু কাজ করছিল। কাজের খেয়ালে ওর মনে নেই পিহু রুমে নেই। ও দিব্যি আলো নিভিয়ে কাজ করছে। আলো জ্বালানো থাকলে পিহুর ঘুম আসে না। কতবার যে আজকে কড়া গলায় বলেছে, আলো নিভিয়ে কাজ করো, তোমার জন্য আমি জেগে থাকতে পারবো না। একটু পর মনে পড়ল পিহু তো নেই। পুনরায় আলো জ্বালিয়েই শূন্য বিছানায় চোখ পড়ল। কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর দুই পাশে মাথা নেড়ে কাজে মনোযোগী হয়। মনে মনে আওড়ায়, মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে। পরক্ষণেই মনে পড়ে, আচ্ছা খেয়েছে তো? কিডন্যাপ করেছে মানে নিশ্চয়ই পাত পেতে খাওয়াবে না, এতক্ষণ না খেয়ে আছে। এমন অনেক প্রশ্নে আজের মনে খেয়ে গেল। কাজে আর মন বসালো না। ল্যাপটপ রেখে ওয়াশরুমে যায়। ঘুমানোর আগে ব্রাশ করা আজের ভালো অভ্যাস। ফিরে এসে আয়নার সামনে দাঁড়াতেই পিহুর নিত্য ব্যবহার্য সামগ্রী চোখে পড়ল। আজ কখনো ভেবেছিল মেয়েলি জিনিসে ওর ঘরটা পরিপূর্ণ থাকবে। ড্রেসিং টেবিলের ওপরে কসমেটিক্স, পিহুর ব্যবহার করা পারফিউম, লিপস্টিক সবই সারি সারি করে সাজানো। কাবার্ড ভর্তি পিহুর জামা কাপড়। আজের রুমটাতে অর্ধেকের মালিকানা প্রতিষ্ঠা করেছিল পিহু। আজ চাপা শ্বাস ফেলে ঘুমাতে আসে। রোজকার মতো বেডের কোণ ঘেঁষে ঘুমাতেই খেয়াল হলো আজ তো পিহু নেই, পুরো বেডটাই আজের। এখন চাইলে ও হাত পা ছড়িয়ে আগের মতো আরাম করে ঘুমাতে পারবে। আজ মনে মনে খুশি হলো। বিছানায় মাঝ বরাবর এসে হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে নেয়। ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম এলো না। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, যেন কোথাও কিছু নেই। আজ ঠাস করে উঠে বসলো। ঘুম আসবে আজ। দরজা খুলে মায়ানের রুমের কাছে গেল। আস্তে করে 3 বার ঠক ঠক করে কড়া নাড়ে। মায়ান জেগেই ছিল, প্রিয়তার বুকের সাথে লেগে শুয়ে আছে। মায়ানের সান্নিধ্য পেয়ে মেয়েটা বড্ড আদুরে হয়ে গেছে। মায়ান আস্তে করে প্রিয়তাকে পাশে শুয়ে দিল। নিঃশব্দে দরজা খুলতে আজকে দেখে চমকে ওঠে। তুই এখানে কি করিস? বাইরে এসো, চাপা স্বরে ফিসফিস করে বলল আজ। মায়ান একবার প্রিয়তাকে দেখে নিল। মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। ও দরজা ভিড়িয়ে দিয়ে আজের পেছন পেছন আসে। কি বলবি বল? আজ মরিমরি করে পরিমরি করে বলল, এখনই চলো, পিহুকে নিয়ে আসবো। কি? মায়ান চমকে উঠে জোরে রিয়াক্ট করে ফেলে। পরক্ষণে আজ ধিমি করে বলে, মাথাটা গেছে তোর? মাঝরাতে বলছিস চান্দুর ডেরায় যেতে? কি সমস্যা তোর? সমস্যা আমার নয়, সমস্যা তোমার শালির। জাদুটনা জানে নিশ্চয়ই। আমার ঘুম চুরি করেছে, ঘুমাতে পারছি না আমি। মায়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো। আজের কাঁধে হাত রেখে বলে, একটা কথা তো জানিস, প্রেমের মরা জলে ডোবে না। তোর সেই দশা। এতে আমার শালির কোনো দোষ নেই। তুই প্রেমে পড়েছিস, স্বীকার করে নে। ছাড়ো তো, ওসব প্রেম টেম আমার দ্বারা হবে না, তাও আবার তোমার শালিকে। আজ তাচ্ছিল্য করেই বলল। মায়ানের হাসি আরও প্রশস্ত হলো। অবশেষে আজকে প্রেমের জালে ফাঁসানো গেল, ভেবেও খুশি হয়ে যাচ্ছে। আচ্ছা চল টেস্ট করি। হোয়াট? এই যে তুই আমার শালির প্রেমে পড়েছিস কিনা, কিভাবে? তোর মনে হচ্ছে না রুম ফাঁকা ফাঁকা লাগছে, যেন কোথাও কিছু নেই একটা? তুই সব জায়গায় আমার শালির অস্তিত্ব খুঁজে পাচ্ছিস। লাইক তোর প্রতিটি জিনিস, কাবার্ড, ড্রেসিং টেবিল। আজ তুমুল কৌতূহল নিয়ে বলে, হ্যাঁ তো, এতেই বোঝা যায় তুই আমার শালিকে মিস করছিস। ভালোবাসার শুরু তো মিস করা থেকেই হয়। তুই তো গেলি ভাই আমার, শাট আপ ব্রো। এমন কিছুই না, দেখাই যাবে যখন আমার শালি ফিরে আসবে। তোর মনে প্রজাপতি উড়বে, তখন মিলিয়ে নিস। এখন দিল পে পাথর রাখকে ঘুম আসে, গিয়ে পড়। হিরো আলমের ছ্যাঁকা খাওয়া কিছু গান লাগালে আমাকে নক দিস, পাঠিয়ে দেব, দেখবি ঘুম চলে আসবে। আজ মহাবিরক্ত হয়ে ওখান থেকে চলে এলো। মায়ানের তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রাতের বেলা বেসুরা গলায় গান গাওয়ার আওয়াজে পিহুর ঘুম ভেঙে যায়। ওর অত্যাচারে চান্দু পিহুর থাকা খাওয়ার জন্য ভিআইপি ব্যবস্থা করেছে। তাই বলে কি ওকে এখন এই বেসুরের গান শুনতে হবে? পিহু কপালে বিরক্তির ভাঁজ ফেলে ঘুম ঘুম চোখে গানের উৎস খুঁজতে বের হলো। একটা রুমেই আলো জ্বলছে। পিহু মৃদু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভিতরে চান্দুলাল হেরে গলায় গান গাইছে। সামনে দেয়াল জুড়ে তাসমিনের অজস্র ছবি টানানো। তাসমিনের এত এত ছবি দেখে
বিস্ময়ে পিহুর চোয়াল ঝুলে গেল। থালা আম্মা? পিহুর কণ্ঠে চান্দুলালের নজর পড়ল দরজার দিকে। পিহুকে দেখে চান্দুলাল বিরক্ত হলো। টিটু ওকে উপদেশ দিয়েছিল মেয়েরা কুকিল কণ্ঠা ছেলেদের অনেক পছন্দ করে। তারা চায় ছেলেরা তাদের সুমধুর কণ্ঠে গান গেয়ে মন জোগাক। তাই তো সকলে ঘুমিয়ে গেলে চান্দুলালের গানের রেওয়াজ করছিল। এখানেও এই মেয়েটা আসতে হলো। এই মাইয়া কিসে অহন? আবার জানজালাইতে আইসোস কেন? মাইয়ান্না ঠিক কইছিল তুই মাইয়া আস্ত একখানা ভেজাল। হেই ফটর ফুটর পড়ে আগে বল, এটা আমার থালাম্মার ছবি, তোমার কাছে কি করছে? আবার আমার থালাম্মাকে কিডন্যাপ করার ধান্দা করছো নাকি? থালাম্মা আবার কেডায়? ছবিতে থাকা মহিলা আমার খালা শাশুড়ি হয়। কি কও? তাশুড়ি তুমি চেনো? তাসু? চান্দুলাল উত্তেজিত হলো। পিহুকে জেরা শুরু করে দেয়। কও তাসুরে চিনলা কেমনে? পিহু সন্দিহান গলা জিজ্ঞেস করে। তার আগে তুমি বলো এনার ছবি এখানে কেন? ঘাপলাটা কোথায়? চক্কর কি? চান্দুলাল আশ্চর্যজনকভাবে লজ্জা পেয়ে বলল। পিহু হেই হেই করে বলে ওঠে। এই চান্দু বুইরা কালে ভীমরতিতে ধরল নাকি রে? তাও আমার থালাম্মা, দেশের মেয়ে পেলি না? পিহু বুদ্ধিমতী মেয়ে, ঠিক ধরে ফেলেছে সব। চান্দুলালও বুঝতে পেরেছে এই পিহুই ওর প্রেমের নাইয়ার বৈঠা লাগিয়ে পার করতে পারবে। আমি তাসুরে সত্যি সত্যি ভালোবাসি, শাদি করবার চাই। তুমি ওরা চিনলে আমার লগে সিটিং করে দাও। কথা দিতাছি তোমার সাইডে দেমু, যা চাও তাই দেমু। পিহুর মনে শয়তানি বুদ্ধি খেলে গেল। প্রিয়তার জীবন থেকে তাসমিনকে সারা জীবনের জন্য সরানোর উপায় একমাত্র বিয়ে। তাসমিনের বিয়ে হয়ে গেলেই রায়ান বাড়িতে শান্তি আর শান্তি বিরাজ করবে। সত্যি সত্যি ভালোবাসো? আর থালাম্মা? চান্দুলাল মুখ পানসে করে বলে। পাত্তাই তো দেয় না। এখন পর্যন্ত কাহিনী শর্টকাটে বল। চান্দুলাল তাসমিনের সাথে দেখা হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবই খোলাসা করে বলে। পিহু তাজ্জব বনে গেছে। একটা গুন্ডা মাফিয়া ডন তাসমিনের প্রেমে পড়ে বিড়াল হয়ে গেল। এখন উপায়? পিহু আছে যেখানে, উপায় আছে সেখানে। আমার কথা মতো কাম করতে থাকো, মেয়ে রকেটের গতিতে ছুটে আসবে। হাঁচা কথা? একদম। তুমি শুধু এই গানটা মনে রাখবে। ধার ধৈর না পাড়াপড়শির, ধার ধৈর না কারো, প্রেমের পথে আসবে পুলিশ, আসবে পারে র্যাবো, তবু তুমি থালাম্মা, তোমার পানে চায়, লুঙ্গি পইরা নাচবা তুমি নদীর কিনারায়। কি মনে থাকবে তো? হ গুড। এখন ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আর হ্যাঁ, এইসব ফালতু আইডিয়া দেয়া পাবলিককে পাছায় বেত্রাঘাত করা উচিত। কথাটা মনে থাকে যেন। একদম মনে থাকবে। তুমি যাও ঘুমাও গা, কিছু লাগলে খালি হুকুম করবা, আসছি। পিহু হামি দিতে দিতে রুমের দিকে গেল। মনে মনে আনন্দ লাগছে। তাসমিনের বিয়ে চান্দুলালের সাথে। উফ, জম্পেশ কাহিনী, মজার হবে একটা। মায়ান সবার সাথে নাস্তা করতে বসেছে। পিহুর উদ্ধার কাজে যেতে হবে। পরোটা ছিঁড়ে মুখে দিতে যাবে, তখনই আজ ওর হাত টেনে ধরে তুলে নিয়ে যেতে যেতে ব্যস্ত গলায় বলল, ব্রো নাস্তা পরে করো, চলো এখন। আরে কোথায় যাব? শালি উদ্ধারে। নাস্তা তো করতে দিবি আজ। আজ ঘুরে এসে প্লেট শুদ্ধ তুলে নিল। সবার উদ্দেশ্যে মেকি হেসে বলে, কাজে আছে, আসছি। দৌড়ে এসে মায়ানকে চেপে ধরে বলে, গাড়িতে নাস্তা করবে, এখন চলো। অগত্যা মফিজকে বলে ফোর্স রেডি করতে বলল। চান্দুলাল সত্যি সত্যি টিটুকে উল্টো ঝুলিয়ে পাছায় ভেদ দিয়ে আঘাত করছে। ভুলভাল আইডিয়া দেওয়ার ফল। নীলাও সারা রাত জার্নি করে এইমাত্র ফিরেছে। মায়ানের বিয়ের কথা শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই তো কয়েক মাসের জন্য সব কিছু ছেড়ে মালদ্বীপ গিয়েছিল ছুটি কাটাতে। দেশে ফিরেছে আরও একদিন আগে। বন্ধুর সাথে পার্টি করে তারপর বাসায় ফিরেছে। ভাইয়া এসব কি করছো? টিটুকে মারছো কেন? নীলাকে দেখে চান্দুলাল খুশি হয়ে গেল। আপনজন বলতে তো আছে একমাত্র বোন নীলা। এতগুলো মাস পর বোনকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। আরে নীলু, কখন এলি? আয় আয়, ঘরে আয়। একদিন আগে এসেছিলাম, বন্ধুদের সাথে ছিলাম। নীলা কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করে। পিহুও ঘুম থেকে উঠে হাঁক ছাড়ে, এই আলু থালু, আমার চা নাস্তা কই? চান্দুলালকে পিহুই এই অদ্ভুত নামটা দিয়েছে। থালু শ্বশুর ডাকটা ওর পছন্দ হচ্ছিল না, তাই আলু থালু, থালু মানেই খালু।
দেখতে আলুর মতো গোল ভুড়িওয়ালা, ওই নামটাই পারফেক্ট আছে। এই কে আসোস? লাভগুরুরে চা নাস্তা দে। লাভগুরু? আর এই পিহু এখানে কেন? পিহু নীলাকে দেখে অবাক হলো। আরে নীলা ডাইনি, সকাল সকাল তোর দেখা পাবো একদম ভাবিনি। এতকাল কোথায় ছিলি কুটনি? হুট করে কোথা থেকে আবির্ভাব হলো তোর? শাট আপ পিহু, এটা আমার বাড়ি, তুই আমার বাড়িতে কি করিস? তোর বাড়ি? এই আলু থালু এটা তোর কে হয়? আমার বোন হয় গুরু। চান্দুলাল এখন পিহুকে ওর লাভগুরু মনে করছে। বিশেষ করে পিহু তাসমিন সম্পর্কে এমন অনেক কিছুই বলেছে যা চান্দুলাল এর আগে জানতো না। আর পিহু তাসমিনের আত্মীয় হওয়ায় চান্দুর জন্য আকাশের চাঁদ হাতে পাওয়া। লে ভাই চায় রায়ান বাড়ির জামাই হতে, তার বোন চায় ওই বাড়ির বউ হতে। একজন বোনপোকে লাইন মারতে চায়, আর একজন খালাকে পটাতে চাইছে। কাহিনী তো পুরাই জন্ডিস। চান্দুলাল কিছুই বুঝল না। ওদের কথার মধ্যে মায়ান ওর টিম নিয়ে হাজির হয়। গুলির আওয়াজে মুহূর্তে পরিবেশটা নীরব হয়ে যায়। পিহুকে অক্ষত অবস্থায় দেখে মায়ান আবেগ ঢেলে জিজ্ঞেস করে, শালি তুমি ঠিক আছো তো? তুমি চিন্তা করো না, তোমার দুলাভাই থাকতে তোমার কিছু হবে না। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। ওয়াক্থু, ডায়লগবাজি হয়ে গেলে মুখ বন্ধ কর। নাটক দেখতে দেখতে চোখ পচে গেল। এই, তুমি নাকি আমাকে চেনো না? আমাকে তোমার লাগবে না, ব্লা ব্লা। আমাকে তো চান্দুর হাতে ছেড়ে দিয়েছিলে, এখন এসেছে ঢং করতে। মায়ান পিহুর চারিদিকে ঘুরে ঘুরে গাইতে লাগলো, শালি আমার শালি, ও গো শালি ভুবন ভরা, শালি ছাড়া জীবন আমার পুরাই ছাড়া বেড়া। তোমাকে ছাড়া কি আমার চলে শালি? তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুমি রোজ রোজ অশান্তি করো জন্যই তো আমি বুঝতে পারি তোমার বোনকে বিয়ে করে আমি কত সুখ শান্তিতে আছি। আল্লাহ আমার সাথে তোমার বিয়ে দিয়ে দেয়নি ভেবে আমি রোজ তার দরবারে শুকরিয়া আদায় করি। জীবনে দুঃখ কষ্ট এলে মনকে বুঝতেই তোমার জামাই যে হবে সে তো হতভাগা, তার চেয়ে আমি কত সুখে আছি। আর তুমি বলছো আমি তোমার কদর করি না? পিহুর রিয়াকশন দেওয়ার আগেই নীলা এসে ওকে জড়িয়ে ধরে, ন্যাকা গলে ডেকে ওঠে, মায়ান বেবি, আমি জানতাম তুমি আমার জন্য আসবেই। আমাকে দেখতে না পেয়ে নিশ্চয়ই তুমি চিন্তায় পড়ে গেছিলে, তাই না বেবি? মায়ানের গা রিরি করছে, মোচড়া মুচড়ি করে বলে, অন্য কারো শালি দূর হ, আমি আমার শালির জন্য এসেছি। মায়ান রেজা এক শালিতে আসক্ত, আমার অন্যের শালির দরকার নেই। স্যার বলছি, বাকিরা বসে বসে এদের কাহিনী দেখছে। নীলা ছাড়ছে না দেখে মায়ান পিহুর দিকে অসহায়ভাবে তাকায়। কি চাই? শালি এটাকে সরম, তোমার বোনের হক নষ্ট করছে তো। পিহু বিরক্তির শ্বাস ফেলে নীলার চুলের মুঠি ধরল, দাঁত কিরমির করে বলে, লজ্জার ভ্যাকসিন থাকলে সবার প্রথম আমি তোকেই দিতাম। তাতে আমার একটা কিডনি বিক্রি করা লাগলেও আমি রাজি। যা ভাগ এখান থেকে। নীলাকে ছুঁড়ে ফেলতে আজের গায়ের ওপর পড়ল। আজ লাফিয়ে ওঠে। নীলা পিটপিট করে আজের দিকে তাকায়। একবার তাকাতেই ঘোর লেগে যায়। মায়ান আজ দুজনেই সমানতালে সুদর্শন। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। নীলা কনফিউজ হয়ে যায়। এতদিন মায়ানকে দেখেছে তাই ওকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এখন আজকে দেখে মন চাইছে আজকেই বিয়ে করে ফেলতে। এটাকে সরব, আমি মেয়ে মানুষের গায়ে হাত দেই না। আজ দুই হাত আড়াআড়ি করে রেখে খিটখিট করছে। নীলা হা করে ওর দিকে তাকিয়ে আছে। আজ সরে যেতেই নীলা ধপ করে মাটিতে পড়ে গেল। বেহায়ার মতো উঠে দাঁড়ায়। পিহুর উদ্দেশ্যে বলে, ওকে ফাইন, আমি মায়ানকে ছেড়ে দেব, বিনিময়ে ওকে বলো আমাকে বিয়ে করতে। উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে গেছে। পিহু আগেই বুঝেছিল নীলার মাথায় সমস্যা আছে, না হলে ক্ষণে ক্ষণে পছন্দ বদলে যায় কার? তোর কি সবসময় সেকেন্ড হ্যান্ড জিনিসেই নজরে পড়ে? ওইটা পরাণের স্বামী, আমি যখন সংসার করতে পারিনি তুইও পারবি না, ছেড়ে দে। এর চেয়ে মায়ানের গলায় ঝুলে যা। এই একদম না। পিহু চান্দুলালের কাছে গিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে, তোমার বোনের মাথায় সমস্যা আছে নাকি? যে ছেলে দেখে তার গলায় ঝুলে যায়। চান্দুলাল লিতস্তত করে বলে, একটু সমস্যা তো আছেই, সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না। ও এই ব্যাপার। নীলা আবারও আজকে ধরতে যেতে আজ ভয়ে দৌড়ে এসে মায়ানের পেছনে দাঁড়িয়ে পড়ে। ব্রো প্লিজ সেভ মি। আরে ভাই আগে নিজে বাসি, শালি লেটস গো। তোমার বোন চিন্তা করছে আমাদের ফেরোতে হবে। মফিজও ফোর্স নিয়ে ভিতরে ঢুকে পড়েছে। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? চিন্তা করবেন না, আমি চলে এসেছি। পিহু বিড়বিড় করে বলে, গরিবের সুপারম্যান। চান্দুলাল পিহুর কাছে এসে কানে কানে বলে, এখন কি হইব? এরা তো আমারে ধরবার আইছে।
জেলে চলে যাও। আর আমার তাসু আগেই বলেছিলাম প্রেম করলে কারো ধারে ধারা যাবে না, তোমার প্রেমের পথে পুলিশ আসবে। চলে এসেছে মানে? তুমি যার উপরে লাইন মারছো এই 2 পেসের খাল্লা হয় সে। চান্দুলাল আকস্মিক চিল্লিয়ে বলে, কি মাইন্না জি, এখন ভালো ভালো জেলে চলে যাও, বাকিটা আমি সামলে নেব, কম ঝামেলা তো করো না, এবার সবটা আমার উপরও ছেড়ে দাও। মাগার তুমি আমার লগে গাদ্দারি করবা না তো? আমি কিন্তু গাদ্দার পছন্দ করি না, তাসুর লাইগা আমি সব সার্ভার পারি, বক বক কম করো। তোমার থালাম্মাকে বিয়ে করার থেকে আমার থালাম্মার বিয়ে দেওয়ার তারা বেশি। তুমি জেলে গেলে তবেই না থালাম্মা তোমার কাছে আসবে। হাসা কইতাছ একদম, জলদি প্রমাণ পেয়ে যাবে। তাইলে আমি রাজি, ডিল ডান। চান্দুলাল হাসলো শুধু। মফিজ বাকি লোকেদের আটক করে নেয়। এদিকে নীলার আগে ফুটছে, যাকে ওর পছন্দ হচ্ছে তাকেই পিহু কেড়ে নিচ্ছে, বিষয়টা মেনে নেওয়ার মতো না। রাগের চোটে ওর বুদ্ধি লোপ পেল। সুইমিং পুলের সাইডে লাইটিং করা ছিল, একপাশে ইলেকট্রিক তার ছিঁড়ে ঝুলে আছে। নীলা চুপি চুপি গিয়ে সতর্কতার সাথে লাইটের তারটা পুলের পানিতে ফেলে দেয়। ধীরে ধীরে মায়ানের দিকে এগিয়ে আসে। সব সমস্যা শুরু হয়েছে এই মায়ানের জন্য। মায়ান যদি ওকে আগেই গ্রহণ করে নিত তাহলে আজ এত ঝামেলা হতো না। এই মায়ানের জন্য নীলা এতদিন ডিস্টার্ব ছিল। সবার আগে মায়ানের খেল খতম করবে, তারপর পিহুকে পানিতে ফেলবে। একসাথে 2 কাম। পিহু আর চোখে নীলার কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ ওর চোখ পড়ল পানিতে, বৈদ্যুতিক তার ভেসে আসছে। নীলার শয়তানি দৃষ্টি মায়ানের দিকে। এক মুহূর্তে পিহু নীলার পরিকল্পনা ধরে পেল। চান্দুলালকে পাশ কাটিয়ে মায়ান বলে চিৎকার করে দৌড়ে আসতে আসতেই নীলা মায়ানকে ধাক্কা দেয়। কিন্তু এ কি, মায়ানের জায়গায় পিহু পানিতে পড়ে গেছে। নীলা যখন মায়ানকে ধাক্কা দেয় তার আগেই পিহু মায়ানকে উল্টো দিকে ধাক্কা দেয়, ফলে টাল সামলাতে না পেরেও পানিতে পড়ে যায়। মফিজ চিল্লি ওঠে, স্যার পানিতে কারেন্ট, বলে আঙুল দিয়ে ইশারা করে। মায়ান সেদিক পানে দৌড়ে গেল। মফিজ মেইন লাইন অফ করে দেয়। মায়ান পানি থেকে তারটা বের করতেই আজ পুলের ঝাঁপ দিল। অচেতন পিহুকে কোলে করে তুলে এনে ফ্লোরে শুয়ে দেয়। অল্প একটু সময়, অথচ এর মধ্যেই পিহুর অবস্থা খারাপ হয়ে গেছে। কোনো নড়চড় নেই। পিহু, এই পিহু, পিহু ব্রো, পিহু রেসপন্স করছে না। আজ কথা বলছে আর হাতের আঙ্গুলের ভাঁজে আঙুল মুঠ পাকিয়ে পিহুর বুক বরাবর জোরে প্রেস করছে। মায়ান দৌড়ে এলো। এক মুহূর্তের জন্য ও হতভম্ব হয়ে গেছে। আকস্মিক শক লেগে কেউ জ্ঞান হারালে সবচেয়ে ভালো উপায় হলো মুঠো করে বুকে চাপ প্রয়োগ করা ও সিপিআর দেয়া। হার্টবিট চেক করে সে হার্টবিট পাওয়া যাচ্ছে না। চিন্তিত কণ্ঠে বলল, আজ ওকে সিপিআর দে, আমি গাড়ি বের করছি, শালিকে হসপিটাল নিতে হবে। মফিজ সব কটাকে গাড়িতে তোল, আর এই নীলাকে তো আমি দেখে নেব। মায়ান তড়িঘড়ি করে বলে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। কিন্তু নীলা কোথাও তো তখনই পালিয়ে গেছে। মাঝখান থেকে চান্দুলাল ভেবাচাকা খেয়ে গেল। পিহুর জন্য খারাপ লাগছে ওর। আজ বারে বারে হার্টে চাপ দিচ্ছে, তো একটু পরপর সিপিআর দিচ্ছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ও পিহুর গালে হালকা করে চাপড় দিল। পিহু, এই রানী ভিক্টোরিয়া ওঠো। পিহু, এই পিহু, আমাকে শুনতে পাচ্ছ? আরে আমি তোমাকে নিতে এসেছিলাম তো, 2 পায়ে নিয়ে যাব তোমাকে, এভাবে অসুস্থ অবস্থায় নয়। গেট আপ পিহু, আজ ওকে নিয়ে জলদি। মায়ানের নির্দেশ পেয়েই আজ পিহুকে কোলে তুলে দৌড় লাগালো। মায়ান প্রাণপণে গাড়ি চালাচ্ছে। এই মেয়েটার কিছু হয়ে গেলে মায়ান নিজেকে কখনো মাফ করতে পারবে না। প্রিয়তার সামনে মুখ দেখাতে পারবে না ও। কালকেই যদি পিহুকে নিয়ে আসতো তাহলে এই ঘটনা ঘটতই না। হসপিটাল পেতেই আবারও দুজনে পিহুকে নিয়ে ছুটল। মায়ান ডক্টর নার্সদের ডেকে হসপিটালের পরিবেশ গরম করে তুলেছে। সবার চোখে মুখে আতঙ্ক। পিহুর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে আসতেই পিহুকে সেখানে রাখা হলো। মায়ান ইতিমধ্যে ডক্টরের সাথে কথা বলে ফেলেছে। এখন সময় নষ্ট করা মানে পিহুর স্বাস্থ্যের অবনতি হওয়া। পিহুকে দেখে ডক্টর নার্সকে বলে অক্সিজেন মাস্ক রেডি করতে। হার্টবিট পাওয়া যাচ্ছে না, ইসিজি করতে হবে। পিহুকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। ডক্টরদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করছে। আজ করিডোরে চুপচাপ বসে আছে, হাত পা কাঁপছে ওর। মায়ান তখনও ছুটোছুটি করছে। ডক্টর বের হতে আজ এগিয়ে গেল। শুকনো মুখে জিজ্ঞেস করে, ও কেমন আছে? আগের তুলনায় সুস্থ।
শরীরের তেমন কোনো ক্ষতি হয়নি, স্যালাইন চলছে, তবু আমরা ওনাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। শক লাগার পরবর্তী পর্যায়ে রোগীর প্রাথমিক চিকিৎসা করার জন্য ওনার তেমন কোনো ক্ষতি হয়নি, নয়তো অবস্থা আরও গুরুতর হতে পারত। দেখা করা যাবে না? সেন্স ফেরে নিয়ে স্যালাইন শেষ হলে তারপর দেখা করবেন। ওকে ডক্টর। ডক্টর চলে যেতেও পেছন ফিরে জিজ্ঞেস করে, আপনি রোগীর কে হন? আমি। আজ থম মেরে গেল। ডক্টর আবার জিজ্ঞেস করে, হ্যাঁ আপনি। আপনাকে চিন্তিত লাগছিল তখন। আপনার রিলেটিভ? আজ মনে মনে শব্দটা আওড়ালো। মুখ ফুটে কিছু বলবে তার আগে মায়ান এলো। আমার শালি এখন কেমন আছে? আপনি রোগীর কি হন? দুলাভাই হই। ও, রোগী এখন বিপদমুক্ত, তবু ওনাকে আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর, ইটস মাই ডিউটি বলে ডক্টর একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে গেল। তুই এখনো ভেজা পোশাকে দাঁড়িয়ে আছিস? আমি মফিজকে বলে তোর জন্য পোশাক আনতে বলেছি, ও আসলে চেঞ্জ করে বাড়ি চলে যা। বাড়ি যাব পিহু? আমি আছি ওর কাছে, তোকে ভাবতে হবে না। আজের হুট করে রাগ লাগছে, জানের ঝুঁকি নিয়ে পিহুকেও বাঁচালো, আর এখন মায়ান ওকেই তাড়িয়ে দিচ্ছে। ও জিদ্দি গলায় বলে, আমি কেন কোথাও যাব না? ভুলে যেও না আমি ওর কাগজে কলমে বর্তমান গার্ডিয়ান। এখনই কোনো কাগজে সই করা লাগলে আমার প্রয়োজন পড়বে। হেই, ওর এমন কোনো বড় অপারেশন হয়নি যে বন্ড পেপারে সাইন করতে শালির ফেক হাজব্যান্ডকে লাগবে। আর এমনিতেও আমি ওর লিগ্যাল গার্ডিয়ান, ওর বোনের স্বামী আমি। আমার কাছে সম্পূর্ণ লাইসেন্স আছে আমার শালির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। জাস্ট শাট আপ ব্রো, আজ তোমার জন্য ওর এই অবস্থা। তোমাকে বাঁচাতে গিয়ে নিচে মরতে বসেছে। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার শালি আর বউকে নিয়ে আমি আমার বাসায় চলে যাব। তোর আর কোনো সমস্যা হবে না। তুমি যা বলবে তাই আমিও দেখব। তুমি পিহুকে নিয়ে বাড়ি থেকে যাও কি করে, নিজের সরকারে তেল দাও। আজ রাগ করে গসগস করতে করতে বাইরে বেরিয়ে গেল। মায়ান আচমকা ফিক করে হেসে ওঠে। মফিজ এইমাত্র এসেছিল। মায়ানের একা একা পাগলের মতো হাসা দেখে আশেপাশে তাকে জিজ্ঞেস করে, স্যার এভাবে হাসছেন কেন? লোকে তো আপনাকে পাগল বলবে। আমি পাগল হইনি মফিজ, পাগল হবে এবার আমার ডিয়ার ভাইরা ভাই। আজ স্যারের কথা কি হলো? প্রেম রোগে ধরেছে ওকে। পাগল খেপিয়ে দিয়েছি মফিজ, এবার দেখ পাগল কি করেন। এসব করে কি লাভ লোকসান জানি না, আমি তো শুধু আমার রাস্তা ক্লিয়ার করছি। সি স্যার, আপনি এতটা স্বার্থপর, আপনার থেকে এটা আশা করিনি। চুপ কর বেটা, আমি কত মহৎ কাজ করছি তা তুই বুঝবি না। কি এমন মহৎ কাজ করছেন শুনি? দুইজন প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দিচ্ছি, তাদের সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করছি। এটা কি কম মহৎ কাজ? এই প্রেমিক প্রেমিকা কে স্যার? পিহু আজ স্যার? না, আমি আর আমার পাখি। মফিজ ঠাস করে মাথায় হাত রাখে। মান জীবনে ভালো হবে না, এটা ওর বোঝা উচিত ছিল। আজ ভেজা পোশাক পাল্টেই ফিরে এসেছে। মায়ানকে ওর সহ্য হচ্ছে না। ওদের মধ্যে হিংসের সম্পর্ক না হলেও এই মুহূর্তে আজের মায়ানকে ভীষণ হিংসে হচ্ছে। কেন হচ্ছে সেটা জানে না ও। আজ ফিরে এসে দেখে মায়ান ডক্টরের সাথে কথা বলছে। ও দৌড়ে আসে। ইজ এনিথিং রং? পিহু কেমন আছে এখন? মায়ান হাসিটুকু গিলে খেলো। ডক্টর শান্ত গলায় বলে, এখন জ্ঞান ফেরেনি, স্যালাইন চলছে, কোনো চিন্তা করো না। আজ শান্ত হলো। মায়ান আগ বাড়িয়ে বলে, আমি একবার দেখা করতে চাই। ডিস্টার্ব করবো না, শুধু দেখা করবো, ওকে যান। মায়ান ঢুকতে আজ ওকে ঠেলে নিজে ভেতরে ঢুকে পড়ে। আজ এটা কি ধরনের ব্যবহার? আমি আগে দেখা করব, তুমি এখন যাও, পরে এসো বলে দরজা আটকে দিল। মায়ান মুসকি মুসকি হেসে ফোন হাতে বাইরে বেরিয়ে আসে। প্রিয়তা কল করছে, মেয়েটা নিশ্চয়ই চিন্তা করছে আজ সারাদিনে একবারও কল করা হয়নি ওকে। মায়ান কল রিসিভ করতেই প্রিয়তার কাঁদো কাঁদো কণ্ঠস্বর শোনা গেল। মায়ান চিন্তিত হয়ে শুধায়, কি হয়েছে পাখি? কাঁদছো কেন? শরীর ঠিক আছে তো? আমার বোন কোথায় মায়ান? পিহু আমার কল রিসিভ করছে না কেন? আপনি আমার বোনকে খুঁজে দিন। মায়ান ছোট করে নিঃশ্বাস ফেলে বলে, ও সুস্থ আছে, কালকে চলে আসবে, প্রমিস। তুমি প্লিজ কান্নাকাটি করো না। তাহলে আমার কল রিসিভ করছে না কেন? হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমার সাথে কথা বলা হয়েছে, বলো কালকেই চলে আসবে, তোমাকে চিন্তা করতে বারণ করেছে।
আমাকে কল না করে আপনাকে কল করলো, আসুক আগে, ওর সাথে কথাই বলবো না বলে অভিমান করে কল কেটে দিল। মায়ান দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেটে রাখে। স্যার, নীলার খোঁজ পেলেই পেয়েছি স্যার। ভয়ে পালিয়ে গেলেও শহর ছাড়তে পারেনি। তুলে নিয়ে আয়, সব পাগলামি ঠিকানা লাগিয়ে দেব। কি করবেন স্যার? তা তো দেখতেই পাবি। তুই আমার জানে জিগার, তোকে ছাড়া কি আমি কখনো কিছু করেছি বল? মফিজ ঢোক গিলল। মায়ানের সব অপকর্মের সাক্ষী মফিজ। কোনো অপরাধীর শাস্তি কম হলে মায়ের নিজ দায়িত্বে তার শাস্তির ব্যবস্থা করে। সঙ্গ দিতে হয় মফিজকে। এখন আর নীলার সাথে না জানি কি করে বসে। এই মায়ানের কাছে নারী পুরুষ সব সমান। অপরাধীর পরিচয়ে সে একজন অপরাধী, ছেলেমেয়ে দেখার বিষয় না। মফিজ চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। মায়ান ওর গাল টেনে দিয়ে রহস্যময় হাসি দেয়। আজ ধীর পায়ে এগিয়ে গিয়ে পিহুর সামনে দাঁড়ালো। সবসময় বকবক করতে থাকা মেয়েটাকে এভাবে চুপচাপ থাকতে দেখে আজের মোটেও ভালো লাগলো না। ও পাশেই টুল টেনে বসল। পিহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, এই নিয়ে দুবার তোমাকে এতটা শান্ত দেখলাম, তাও হসপিটালের বেডে। তোমাকে শান্ত করার আর কি কোনো উপায় ছিল না? আসলে তোমার সাথে শান্তশিষ্ট ট্যাগটা ঠিক যায় না, বড্ড বেমানান লাগে। তুমি তো রানী ভিক্টোরিয়া, তোমার দাপট রানীর মতো, তেজই আলাদা, নরম কোমল, তুমিটা ভীষণ বিরক্তিকর। পিহুর কেনুন্ডা লাগানো হাতটা একটু নড়ল। আজ হাতের দিকে তাকায়, সুস্ফুটানো হাতটা ফোলা ফোলা লাগছে দেখে ওরই ভয় লেগে গেল। এই মেয়ে এত মোটা সুচ হাতে গেথে এত শান্ত আছে কি করে? পরক্ষণে মনে মনে বলল, এটা তো সাধারণ মেয়ে নয়, দুঃসাহসী মেয়ে, প্রত্যুষা রহমান পিহু বলে কথা। পিহুর আঙ্গুল ক্রমশ নড়ছে, একটু একটু জ্ঞান ফিরছে বোধ হয়। এখন অক্সিজেন মাস্কও লাগানো নেই। আজ পিহুর হাতটা সাবধানে তুলে হাতের মুঠোয় নিল। ফিসফিস করে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাত ব্যথা করছে? পিহু মাথা উপর নিচ করলো। সঙ্গে সঙ্গে বন্ধ চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আজ পানিটুকু মুছে দিল। নরম গলায় বলে, আর একটু সময়, তারপর ঠিক হয়ে যাবে। আজ স্যালাইন শেষ হওয়ার অপেক্ষা করছে, কখন স্যালাইন সহ শেষ হবে। আর আজ পিহুর হাত থেকে ক্যানুলা বের করার জন্য ডক্টরকে বলবে পানি। পিহুর ঠোঁট নড়ছে। আজ অল্প উঠে ওর মুখের কাছে কান এগিয়ে নিয়ে আসে। শুনতে পায় পিহু অস্ফুট স্বরে পানি চাইছে। আজ আশেপাশে দেখলো টেবিলের ওপরে পানির ছোট্ট একটা বোতল রাখা আছে। পিহুর হাতটা সাবধানে রেখে উঠে পানি নিয়ে আসলো। মাথার কাছে বসে পিহুর মাথাটা অল্প করে উঁচু করে পানি এগিয়ে দেয়। পিহু অল্প একটু পানি খেয়ে বলল, এখন ঠিক আছো? আর কিছু চাই? আব্বু যাব। আজ ভ্যাপাচাকা খেয়ে গেল। এত বড় মেয়ে আব্বুর কাছে যাওয়ার জন্য আবদার করছে। পিহু আবার বলে ওঠে, আব্বুকে ডাকো, আব্বুর কাছে যাব, হাতে ব্যথা করছে আমার। বলতে বলতেই ঠোঁট ভেঙে কান্না করে ফেলে। আজ তবদা খেয়ে গেল। এমন সময় কেউ দরজা নক করছে। তখন তো দরজা আটকে চলে এসেছিল। উঠে গিয়ে দরজা খুলে দিতে মায়ান ভেতরে ঢোকে। এখন কেমন আছে? কাঁদছে। হোয়াট? তুই আবার মারিসনি তো? দেখ, শত্রুতা করবি আমার সাথে কর। আমি তোর গলায় শালিকে ঝুলিয়েছি, তাই বলে রাগ মেটাতে আমার অসুস্থ শালিকে মারবি? আজ চোখ গরম করে বলে, তোর মনে হয় আমি ওকে মেরেছি? বলছে আব্বুর কাছে যাবে, তারপর একা একাই কাঁদছে। এতে আমি কি করতে পারি? শর্ত দেখি। মায়ান এগিয়ে এলো। ততক্ষণে স্যালাইন শেষ হয়েছে। মায়ান সাবধানে ক্যানুলা খুলে দিল। রক্ত বের হতে লাগলে তুলো দিয়ে জায়গাটা চেপে ধরে থাকে। পিহুর গালে হাত রেখে আস্তে করে ডাকে, এই শালি ওঠো। কি হয়েছে? আল্লাহ রে আল্লাহ, শখ খেয়ে আমার শালি পাগল হয়ে গেল নাকি ব্রো? তুই চুপ কর, যা ডাক্তারকে ডাক। তুমি যাও, তোর বউকে নিয়ে পালিয়ে যাব না আমি, যা এখন। আজ মুখ লটকিয়ে ডাক্তারকে ডাকতে গেল। পিহু আধো আধো চোখের তাকায়। মায়ানোর জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির শ্বাস ফেলল। তুমি ঠিক আছো? তুমি এখানে কি করো? বিয়ে খেতে এসেছিলাম, আমার সঙ্গে তুমি এসেছিলে। বিয়ের বাড়ির খাবার ভালো ছিল না, ওই খাবার খেয়ে তোমার পেট খারাপ হলো, আর আমার তোমাকে নিয়ে হসপিটালে আসতে হলো। পিহু নাক টেনে বলে, তাহলে মনে হয় আমার খাবারে তুমি জামাল ঘোটা মিশিয়ে দিয়েছিলে। আমার আর পেট তো তোমার মতো না। আমার মতো না মানে? কুকুরের মতো জানো না, কুত্তার পেটে ঘি ভাত সহ্য হয় না। ফর্মে ফিরে আসছো, গুড। শুনলাম শ্বশুর আব্বাকে মনে করছিলে। মনে নেই আমার নীলা ডাইনির কি খবর? নিশ্চিন্ত থাকো,
জানি আমি বাড়ি ফিরবো কখন, 24 ঘন্টা পর। আপু কল করেছিল, তোমার জন্য কান্নাকাটি করছিল। অনেক বুঝিয়ে তারপর থেমেছে, রাগ করেছে বোধহয়। কোনো ব্যাপার না, ওর মান ভাঙাতে জানি আমি। ডক্টর চলে এসেছে। আজ মায়ের সাথে পিহুকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ভুরু কুঁচকে ফেলে। ডক্টর পিহুকে চেক করে জানায় ও এখন সুস্থ আছে, তবে আজকের দিনটা এখানে থাকতে হবে। যদি পরে কোনো সমস্যা হয় কালকে রিলিজ দেবে। পিহু মুখ লটকিয়ে বেডে শুয়ে রইল। মফিজ এলো আরও পরে, হাতে এক গাদা জিনিস, জুস, চিপস, চকলেট, আইসক্রিমের বাটি, কয়েক প্রকারের ঝালঝাল চানাচুর। পিহু ম্যাডাম এখন কেমন আছে? ভালো আছে, দে ওগুলো। স্যার, এগুলো সব পিহু ম্যাডামের জন্য। হ্যাঁ। এত ভালো হলেন কবে থেকে? আমি তো আগে থেকেই ভালো ছিলাম, তুই শুধু আমার কদর বুঝলি না। শালিটাকে দেখ, আমাকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দিল। তুই হলে করতি বল? এই শালিটাকে আমি কত গালমন্দ করেছি। আমার শালি সেরা রে। এত সেন্টি খাওয়ার কী আছে স্যার? আমার তো মনে হয় না পিহু ম্যাডাম আপনাকে বাঁচাতে চেয়েছে। দেখুন, হয়তো নীলাকে ধাক্কা দিতে গিয়ে নিজে পড়ে গেছে। মায়ানের খুশিতে এক বালতি পানি ফেলে দেয়। মায়ান রেগে গিয়ে মফিজকে একটা ধমক দিল, চুপ কর শালা, যা এখান থেকে। যে কাজ বলেছি সেটা কর গিয়ে। এরপর মায়ান জিনিসগুলো নিয়ে পিহুর বেডের পাশে রাখে। পিহু অবাক হলো, এগুলো কার জন্য? কেন তোমার জন্য? দেখো শালি, অসুস্থ হলে বুড়ো মানুষদের ফলমূল দেয়া হয় যেন তারা জলদি সুস্থ হয়ে যায়। তুমি তো সুস্থ আছো, তাই তোমার জন্য এইগুলো নিয়ে এসেছি। একদম বোরিং লাগবে না। হসপিটাল মনে না করে সিনেমা হল মনে করো। কাল তোমাকে নিয়ে যাব এখান থেকে, কেমন? স্মার্ট আছো তুমি, আই নো। তুমি আস্ত একটা ভিলেন, তারপরেও তোমার সাথে আমার চিন্তাভাবনা একটু মিলে। বুঝলাম, কিন্তু আগে থেকে এরকম কিছু করবে না, কেমন? কি? এই যে আমাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলা। পিহু তাচ্ছিল্য করে বলে, ও মাই ডিয়ার দুলা ভাই, তোমার জন্য কে পানিতে চাপ দিয়েছে? ও তো আমার আপুর জন্য আমাকে এটা করতে হয়েছে। আমার আপু তোমার বউ না হলে, আর ও যদি প্রেগনেন্ট না হতো, তাহলে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। মফিজকে যে বললেও মফিজ যায়নি। পিহুর থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। পিহু কথাটা বলতে মফিজ হাততালি দিয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। মায়ানকে খেপিয়ে বলছিলাম না, মিলল তো? বলুন, লাত্তি খাবি হারামি একটা। চল এখান থেকে, আমার আগেই বসে উচিত ছিল। এটা আমারই শালি, স্বভাব কুত্তার লেজের মতো, জীবনেও সোজা হবে না। মায়ান বেরিয়ে গেলেও আজ একই জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার ডাকতে গিয়ে হুট করে মনে হলো পিহু এতক্ষণ না খেয়ে আছে। যদি খিদে পায়, তাই আসার সময় হসপিটালের পাশে থাকা ফলের দোকান থেকে কিছু ফল কিনে এনেছিল। এখন মায়ানের কথা শুনে ফলগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? তুমি তো আর আমার আনা ফল খাবে না, আমি শুধু নিয়ে আসলাম। কিছুটা বিষণ্ণ মনেই বলল আজ। পিহু ঘাড় কাত করে পাশ ফিরে জিজ্ঞেস করে, কমলা নিয়ে এসেছ? তাহলে ছিলে দাও, চিপস খেয়ে এখনই জিহ্বার স্বাদ নষ্ট করতে চাচ্ছি না। পিহুর বলতে দেরি হলো, কিন্তু আজের প্যাকেট ছিঁড়ে কমলা বের করতে দেরি হলো না। ভাগ্যিস দোকানে কমলা ছিল, আজ তো জানতই না পিহুর কমলা পছন্দ। ও তাড়াহুড়ো করে কমলা বের করে কোয়া এগিয়ে পিহুর হাতে দিল। কেমন মিষ্টি? ভালো আছে, কিন্তু আমার টক কমলা বেশি পছন্দ। তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসি। আজ চলে যেতে উদ্যত হতেই পিহু ডেকে ওঠে, আজ? যেতে হবে না, তুমি যে বললে। থাক, এখন আর ইচ্ছে করছে না। ঠিক আছে, বাড়ি যাবে না? না, কেন? আজ একটু অবাক হওয়ার গলায় বলে, তুমি অসুস্থ, তোমাকে একা রেখে চলে যাব? পিহু দুষ্টুমি করে হেসে বলে, কি ব্যাপার বলো তো পরাণের স্বামী, আমার প্রেমে পড়ে যাওনি তো? ভরসার ভাবসাব তো ভালো ঠেকছে না। বলে মুচকে হাসল। আজ থতমত খেয়ে যায়। কথা ঘুরিয়ে প্রশ্ন করে, তখন তোমার আব্বুকে খুঁজছিলে? আমার টুইন হয় আম্মু দুজনের খেয়াল রাখতে পারতো না। আমি একটু বেশি দুষ্ট ছিলাম, তাই আব্বুই আমাকে সঙ্গে নিয়ে ঘুরত। বলতে পারো আমি আমার আব্বুর ছেলে। আম্মুর সাথে প্রিয়তার যেমন আত্মার সম্পর্ক, আমার সাথে আমার আব্বুর। ও, তার মানে তুমি বাবা ভক্ত মেয়ে বলতে পারো। এত কিছু উনি জানলে কেমন রিয়াক্ট করবে ভেবে দেখেছ একবার? প্রথমে কষ্ট পাবে, তারপর ঠিক মেনে নেবে। আব্বুরই তো মেয়ে, কতদিন আর দূরে সরিয়ে রাখবে?
আর আপুর বাচ্চা আছেই তো, ও ঠিক আব্বুর মান ভাঙাতে পারবে। আর তোমার আমার বিষয়টা আমাদের আবার কি? পিহু সহজ গলায় প্রশ্ন করল। আজ একটু ইতস্তত হয়ে বলে, এই যে আমরা স্বামী স্ত্রী পরিচয়ে আছি, এটা যদি তোমার আব্বু জানতে পারে তখন কি হবে? না মানে উনি আজকে বাক্য সম্পূর্ণ করতে না দিয়েই পিহু সাবলীলভাবে হেসে উড়িয়ে দিয়ে বলে, আমরা আবার কবে থেকে স্বামী স্ত্রী ছিলাম? এটা নিয়ে কোনো ঝামেলাই হবে না, আব্বু কখনো জানতেই পারবে না। আজ এর মন খারাপ হয়ে গেল। হুট করে মন খারাপ হওয়ার কারণ কোনো উদ্ঘাটন হলো না। নীলাকে একটা কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে, খালি পায়ের নিচে পানি ভর্তি প্লেট রাখা। ওর ঠিক সামনে মায়ান বসে বসে চিপস খাচ্ছে। এই মফিজ, এটার জ্ঞান ফেরে না কেন? পানি মার জ্ঞান ফেরা। আমার পাখি একা আছে, বাড়ি ফিরতে হবে। ভয় জ্ঞান হারিয়েছে স্যার, এখনই জ্ঞান ফেরাচ্ছি। মফিজ পানির গ্লাস নীলার মুখে ছুঁড়ে মারতে নীলার জ্ঞান ফিরে আসে। ধরফড়িয়ে উঠে জিজ্ঞেস করেন, আমি কোথায় আছি? মায়ানের জাহান নামে আসিস, কুটনি কোথাকার। মায়ান, চুপ কর ডাইনি, আমার নাম মুখে নিবি না। তোর সাহস তো কম না, আমাকে মারতে চেয়েছিলি? আমার বয়সই বা কত? এতটুকু বাচ্চা ছেলে আমি, বিয়ের বয়সী হয়নি, শুধু কদিন পর এক বাচ্চার বাপ হব। এত অল্প বয়সে তুই আমাকে পটলের জমিতে পাঠাতে চেয়েছিলি? এই মফিজ দাঁড়ায়, মুখ দেখিস ক্যা? শক্তে শালা, স্যার যদি মরে যায়, যাক, যা করতে বলেছি কর। মফিজ ভয়ে ভয়ে বৈদ্যুতিক সুইচ অন করতে নীলা চিৎকার দিয়ে উঠল। পায়ের নিচে প্লেট ভর্তি পানি, সেই পানিতে সহনীয় মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। মায়ানের ইশারায় মফিজ সুইচ অন অফ করছে আর নীলার চিৎকার ভেসে আসছে, আহা শান্তি, ইলেকট্রিক শক দিয়ে মারতে চাস? এবার দেখ কেমন মজা লাগে। অন্যের ঘরের শালি, আমার শ্বশুরের ঘরের শালি মরে গেলে ক্ষতিপূরণ কে দিত? তুই 7 জনম তপস্যা করলেও আমার শালির মতো এক পিস পয়দা করতে পারতি না। এবার দেখ কেমন লাগে। নীলা হাঁপাতে লাগলো, ভয়ার্ত গলায় বলে, আর না প্লিজ, আর না, আমি মরে যাব। কপাল ভালো আমার হাতে পড়েছিস, শালির হাতে পড়লে এতক্ষণে মরে ভূত হয়ে যেতি। আর স্যার কতক্ষণ শখ দেব? ওয়েট, একটা ভিডিও করে শালিকে পাঠাই, বেচারি শালিটা হসপিটালে শুয়ে শুয়ে বোর্ড হচ্ছে, একটু বিনোদনের ব্যবস্থা করি। মায়ের সত্যি সত্যি নীলার শখ হওয়ার ভিডিও করে পিহুকে সেন্ড করলো। এদিকে নীলার অবস্থা নাজুক, অর্ধচেতন প্রায়। মায়ান উঠে দাঁড়ালো, গা মুছড়ে বলে, বাড়ি যাচ্ছি রে, এটাকে দেখে রাখিস, কালকে হত্যার চেষ্টা মামলায় একটা কেস ঠকে দেয়া যাবে। মায়ানের যাওয়ার পানে তাকে মফিজ অসহায় গলায় বলে, স্যার আমি বাড়ি যাব না। গিয়ে কি লাভ? বাড়ি গেলেই তো বউয়ের হাতের ঝাড়ুর বাড়ি খাবি, তার চেয়ে ভালো চিপস খা আর এই কুটনিরে পাহারা দে। আসছি রে, ভালো থাকিস। মফিজ চিপসের প্যাকেট হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। মনে মনে একটাই চিন্তা করছে, মফিজ যে তনিমার হাতে ঝাড়ুর বাড়ি খায়, এটা মায়ান জানলো কি করে? মায়ান পিহুকে নিতে এসেছে, এতে আজ রুষ্ট ও তো ছিলই। তাহলে মায়ানকে আগ বাড়িয়ে কেন পিহুকে নিতে আসতে হবে? শালি কেমন আছো? আজ তেরসা জবাব দিল, ভালোই আছে। ভালো না থাকলে কি ডক্টর রিলিজ দিত? তুই মুখ লটকে আসিস কেন? রাতে ঘুম হয়নি? তোমার তাতে কি? আমার তো মনে হচ্ছে তোমার রাতে ঘুম হয়নি, তাই তো সকাল হতে না হতে হসপিটালে দৌড়ে এসেছ। তার বলতে 10টা না 5টা না, আমার একটা মাত্র শালি। শালিকে হসপিটালে রেখে শান্তিতে ঘুমাই কি করে? আজ বাঁকা চোখে তাকালো। মায়ান ওকে ঠেলে পিহুর কাছে যায়। ঠিক আছে এখন? আপু কেমন আছে? ভালো আছে। আমি বলেছি তোমাকে নিতে আসছি, খুশি হয়েছে, এখন জলদি জলদি চলো তো। মায়ান পিহুর হাত ধরে নামতে সাহায্য করলো। আজ হাত মুঠোবন্দি করে রাগ সংযত করছে। মায়ান পিহুকে গাড়িতে বসিয়ে দিলে আজও বসে। পিহুর পাশের সিট দখল করে বসে পড়ে। পিহু ভুরু কুচকে চাইল। আজ ঝাড়া গলায় বলে, কি দেখছো? তোমার অফিস নেই? তোমার কি মনে হয় এখন আমি অফিসে যাব? কাল থেকে হসপিটালে রয়েছি, বাড়িতে গিয়ে আগে শাওয়ার নেব, বাকি সব পরে। তোমাকে থাকতে কে বলেছিল? তো কে থাকতো? তোমার আদুরের দুলাভাই তো আগেই পালালো। হোয়াট ননসেন্স, কী সব বলছো? ঠিকই তো বলছি। এই নাকি তোমরা সাপে নেউলে? এখন তো দেখছি ঘটনা উল্টো। কিসের ঘটনা? কিছু না বলে সোজা হয়ে বসলো। মায়ান পিহুর জিনিসপত্র নিয়ে এসে গাড়িতে রাখলো। অতঃপর
নিজেও পিহুর পাশে বসতে আজ চাপা রাগ নিয়ে প্রশ্ন করে, সামনে জায়গা থাকতে এখানে বসতে হবে কেন তোমার? তোরা তো জ্বলছে কেন ভাই? তোর ইচ্ছে হলে তুই যা না, শালির সাথে আমার কথা আছে। কি কথা? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো আজ। তোকে কেন বলবো? জয়ের সামনে গিয়ে বস। নয়ে, আমি এখানেই থাকবো। তোমার সমস্যা হলে তুমি যাও। মায়ান ঠেলে ঠুলে পিহুর পাশেই বসলো। দুই পাশে মায়ান আজকে নিয়ে পিহু মাঝ বরাবর বসে আছে। একটু পর মায়ান নীলার বিষয়ে কালকের সকল ঘটনা পিহুর কানে কানে বলতেই পিহু হেসে লুটুপুটি খেতে লাগলো। মায়ানের সাথে হাইফাইভ করে বাহবা দিল। আজ সবটাই আর চোখে দেখল। রীতিমতো ফুসছে ও। পিহুর মায়ানের সাথে এত চিপকে থাকার কি আছে? আবার কেমন করে হেসে হেসে কথা বলছে, অসহ্য। আজের কাছে সবটাই অসহ্যকর লাগছে। বাড়িতে পৌঁছাতে আজ স্বস্তি পেল। এবার মায়ান পিহুর থেকে দূরে থাকবে। পরপর দুজনে নামার পরে পিহু নামলো। একটু চলতে গিয়ে পা টলে উঠল। শরীর এখনো দুর্বল, হাঁটতে লাগলে মাথা ঘুরছে। আজ দৌড়ে এসে পিহুকে ধরে, চিন্তিত হয়ে শুধু, ঠিক আছে? কি হয়েছে? মাথাটা ঘুরছে। ডক্টর বলছিল শরীর দুর্বল, আমি নিয়ে যাচ্ছি। আজ আগ বাড়িয়ে পিহুকে কোলে নিতে চাইল, বাদ সাধল মায়ান। আজকে সরিয়ে দিয়ে বলে, বাড়ির সবার সামনে শালি আমার বউ, তোর কোলে দেখলে সবাই সন্দেহ করবে। তুই বরং জিনিসপত্র নিয়ে আয়, শালিকে আমি নিয়ে আসছি। তুমি কেন ওকে কোলে নিতে যাবে? কারণ আমি ওর দুলা ভাই। এটা নতুন কি? তনিমার গ্রামে গিয়েও তো আমি শালিকে কোলে নিয়েছি। চলো শালি, আর দাঁড়িয়ে থাকতে হবে না। মায়ান আজের সামনে দিয়ে পিহুকে কোলে তুলে নিল। পিহুও কোনো প্রতিবাদ না করে মায়ানের কোলে উঠে পড়ল। আজ গাড়ির কাছে আসতেই রাগে গাড়ির দরজায় জোরে লাথি মারল। মেজাজ তরতর করে বেড়ে উঠছে ওর। রাগে মাথাটা ফেটে যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ ওর অধিকার কেড়ে নিচ্ছে। আজের সহ্য হচ্ছে না এসব। দুটো দিন পর বোনকে পেয়ে প্রিয়তা আহ্লাদে আটখানা হয়ে গেল। কিন্তু পিহুকে মায়ানের কোলে দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে। অল্প উঁচু পেটটা হাত দিয়ে আগলে তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। চিন্তিত গলা জিজ্ঞেস করে, পিহুর কি হয়েছে? ও ঠিক আছে তো? আরে তেমন কিছু না, একটু শরীর দুর্বল, মামা বাড়িতে ভালো মন্দ খেতে দেয়নি তো তাই। পিহু শাসানোর চোখে মায়ানের দিকে তাকায়। মায়ান ফিসেল হাসল। আফতাব অফিসে গেছে, আজ যেতে পারবে, কাল জানিয়েছিল। তাহমিনা তাসমিন পিহুর আসার খবর পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। মায়ান পিহুকে সোফায় বসিয়ে দিল। পিহু, মা ঠিক আছে তুমি? জি শাশুড়ি মা। শুনলাম মামার বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ তো, চান্দু মামার বাড়িতে গিয়েছিলাম। কথাটা পিহু তাসমিনের দিকে তাকে বলল। তাসমিন চমকে ওঠে। পিহু মিটিমিটি হাসছে। তাসমিনকে এবার জায়গা মতো ঘায়েল করবে। তাসমিনের বুড়ো বয়সে হিললে তো পিহু করিয়েই ছাড়বে। আজ এলো আরও পরে। মন রাগ মিটিয়ে নিজেকে শান্ত করে ভেতরে এলো। তখন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয়তা বোনের জন্য দুধ গরম করে কিচেনে গেছে। পিহু সোফায় বসা অবস্থাতেই ছিল। কোথা থেকে আজ এসে কোনো কিছু না বলে পিহুকে এক ঝটকায় কোলে তুলে নিল। পিহু চমকে উঠে নিজেকে সামলে নেয়। কি করছো? নিচে নামাও। মায়ান যখন কোলে নিল তখন তো একটা কথা বললে না। আমার বেলায় এই অন্যায় তো সইব না ওয়াইফাই। পিহু অবিশ্বাস্য চোখে তাকে জিজ্ঞেস করে, মায়ানের সাথে নিজের তুলনা করছো? আজ পিহুকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, একদম নয় ব্রো, তোমার দুলাভাই আমি নই। ও আমার দুলাভাই, তুমি কিন্তু আমার কেউ। পিহুকে কথা সমাপ্ত করতে না দিয়ে আজ বলে ওঠে, আমি তোমার কাগজে কলমের স্বামী। আই এম ইয়োর হাজব্যান্ড ডিয়ার মাই ওয়াইফাই। পিহু অদ্ভুত চোখে জ্বলতে থাকা আজ রায়ানকে দেখল, শুধু তার অন্তর পড়ার গন্ধ পেল না। আজ পিহুকে সাবধানে বিছানার উপর বসিয়ে দেয়। কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমার পারমিশন ছাড়া নড়বে না তুমি। তোমার বোনকে বলে দাও খাবার রুমে নিয়ে আসতে। বলেই রুমে ঢুকে গেল। প্রিয়তাকে বলতে হলো না, আজকে পিহুকে নিয়েই আসতে দেখেছেও। মনে মনে খুশিও হয়েছে। ও নিজে থেকেই খাবার নিয়ে এলো। ওকে দেখেই পিহু তাড়াহুড়ো করে উঠে প্রিয়তার হাত থেকে খাবার নিতে লাগলো। আপু, এই অবস্থায় এত দৌড়ঝাঁপ কেন করছিস বলতো? এরপর পেট ব্যথা করলে তখন কিচ্ছু হবে না। শোন না, তোকে বলাই হয়নি কি? প্রিয়তা উত্তেজনা চেপে রেখে ধীরে ধীরে বলে, কালকে আমি বাবুর মুভমেন্ট বুঝতে পেরেছি। ও নড়ছিল। আমি এখনো কাউকে বলিনি, ওনাকেও না, তোকে সবার আগে বলতে চেয়েছিলাম তাই।
পিহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর হঠাৎ চেঁচিয়ে ওঠে, কি সত্যি? কই দেখি দেখি। ও চিৎকারে আজ দৌড়ে বেরিয়ে আসে, পরনে শুধু সাফের টাওয়াল। কি হয়েছে, চিৎকার করলে কেন? প্রিয়তা পিহু দুজনে আজের দিকে তাকায়। ওকে খালি গায়ে দেখে প্রিয়তা নজর নামিয়ে ফেলল। আজ নিজেও প্রিয়তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েছে। যতই হোক বউয়ের বড় বোন বলে কথা, লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। পিহু উত্তেজনা সামলে রাখতে পারল না, প্রিয়তার পেটের কাছে বসে পেটে কান পাতে। নড়ছে না তো? বেবিটা কি মায়ানের মতো হলো আসলে? তুইও না, ও কি সবসময় নড়বে? তো আমি যখন চুপচাপ রিল্যাক্সে থাকি তখন নড়ে। পিহু প্রিয়তাকে টেনে বিছানায় বসালো। কি করছিস তুই? এখানে চুপ করে বস, আমি বেবির নড়াচড়া অনুভব করতে চাই। প্রিয়তা বোনের কাণ্ডে হেসে ফেলল। তুইও না? আচ্ছা, এবার বেবি নড়লে আমি তোকে ডাকবো। এখন খেয়ে নে তো, আমি যাই। পাক্কা ডাকবি তো? ঠিক আছে। প্রিয়তা বেরিয়ে যেতে আজ ইতস্তত করে বাইরে বেরিয়ে এলো। প্রিয়তা নেই দেখে স্বস্তির শ্বাস নেয়। টেবিলের উপরে খাবার রাখা, খাওনি? ফ্রেশ হব। হতে হবে না, ক্ষুধা লেগেছে, আগে খাবে চলো। পরে খাবো, আগে ফ্রেশ হব। এরপর থাকতে বিরক্ত লাগছে এভাবে থাকতে। আর একটু সময় থাকো, যতক্ষণ না খাবার খাওয়া হয়। তোমার খাওয়ার ইচ্ছে হলে খাও, আমার সঙ্গে কি? হ্যাঁ? আজ পোশাক পরে প্লেট নিয়ে বসলো। পিহুর প্লেট এগিয়ে দিয়ে বলে, একা খেতে ইচ্ছে করছে না? পিহু আজের মুখের দিকে তাকায়। গতকাল থেকে ঠিকমতো খাওয়া, ঘুম হয়নি, কেমন যেন মায়া কাজ করলো। তাই আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে শুরু করলো। আজ খেতে খেতে জিজ্ঞেস করে, তখন চিৎকার করছিলে কেন? পিহু খুশি মনে বলে, আপু বলছিল বাবু নড়ছে, আমি ফিল করতে চেয়েছিলাম। বাচ্চা পছন্দ তোমার? এটা আবার কেমন প্রশ্ন? আমার বোনের বেবি, আমি ওর একমাত্র খালামণি হব। বাচ্চা পছন্দ হবে না আবার? পরেরটা এমন করছো, নিজেরটা হলে তখন কি করবে? হোক, তখন দেখা যাবে। এখনো তো আমার বিয়েই হয়নি, বাচ্চা তো দূরের বিষয়। ভুল বললে, আমাদের বিয়ে হয়ে গেছে, আর বাচ্চা দূরের বিষয় না, আমাদের মধ্যে থাকা নামমাত্র ব্যবধানের বিষয়। পিহুর সন্দেহ ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। এই আজ রায়ানোর প্রেমে পড়েছে একটু একটু করে। লিসেন, আজ আমরা এটা নিয়ে পরে কথা বলি। তোমার কথাও ভুল হচ্ছে। দুদিন আগে পর্যন্ত তুমি আমাকে সহ্য করতে পারতে না, বিয়েটা মানতে না, আর এখন এসব কি? আগের দিন বাঘে খাইছে, নাও আই ফিল আই হোয়াট নাথিং। আজ প্লেট নিয়ে উঠে গেল। ভালোবাসি কথাটা বলতে গিয়েও আটকে যাচ্ছে ও। গুছিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে পারছে না। পাখি, এখনও রাগ করে থাকবে? আমি রাগ করে নেই। তাহলে দূরে দূরে আসো কেন? কাছে এসো। প্রিয়তা পুতুলের মতো মায়ানের পাশে গিয়ে বসলো। গতকাল পিহুর খোঁজ না মেলায় প্রিয়তা মায়ানের সাথে রাগারাগি করেছিল, যার জন্য মায়ানকে সকাল সকাল পিহুকে নিয়ে যেতে হয়েছে। মায়ান প্রিয়তার হাতের উপরে হাত রাখল। প্রিয়তার চোখ দিয়ে টুপ করে পানির কণা ঝরে পড়ল। মায়ান উদ্বিগ্ন হয়। প্রিয়তার গালে হাত রেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি? কাঁদছো কেন? শালি একদম ঠিক আছে তো? সরি। কাঁদতে কাঁদতেই জবাব দিল প্রিয়তা। মায়ান মুস্কি হেসে প্রিয়তার চোখের পানি মুছে দেয়। কেন? আমার মেজাজ খিটখিটে হয়ে গেছে, ছোটোখাটো বিষয়ে রাগ হচ্ছে, মুড সুইং হচ্ছে খুব। আমি আপনার সাথে রাগারাগি করতে চাইনি, কিন্তু কোনো ব্যাপার না, আমি জানি তো এই সময় একটু আধটু হয়েই থাকে। আমি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। আমার বাচ্চার মা আমাকে একটু শাসন না করলে, রাগ না দেখালে চলবে? বউ ফিলিংসে আসবে না তখন? আপনি মজা করছেন। একদম না, আমার বউ পাখিরা তো ভালো যে আমি দিনে দিনে বিগড়ে যাচ্ছি। প্রিয়তা এবার হেসে ফেলল। মায়ানকে টেনে পাশে শুয়ে দিল। প্রিয়তার দিকে ঝুঁকে কপালে চুমু খায়। প্রিয়তা চোখ বন্ধ করে অনুভব করল মায়ানের নেশানা এবার প্রিয়তার ঠোঁট। তার আগেই প্রিয়তা আহ বলে আর্তনাদ করে উঠল। মায়ান বিচলিত হয়। কি হয়েছে পাখি? প্রিয়তা গাল ফুলিয়ে বলে, বাবু লাথি মারছে। হ্যাঁ, কখন? এখনই। তুমি বলতে চাইছো বাবু নড়ছে? প্রিয়তা মাথা উপর নিচ করল। মায়ানের চোখে মুখে খুশি উপসে পড়ছে। প্রিয়তা ওর হাতটা টেনে পেটের উপরে রাখতেই মায়ান তার অনাগত অস্তিত্বকে অনুভব করতে পারল। বাবুর নড়াচড়া টের পেতেই মায়ানের সমস্ত শরীর বেয়ে অজানা শিহরণ বয়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে গেল। এই আবেগ অনুভূতি সবই মায়ানের কাছে নতুন
একদম নতুন। এই আবেগের নাম পিতৃত্ব। আর্জেন্টলি আজকে অফিসে যেতেই হলো। পিহু এখন ঠিক আছে। টুকটাক পায়ে নিচে নামতেই তাসমিনের সাথে দেখা হলো। তাসমিন টিভির সামনে বসে আছে। পিহু ওনার পাশে বসতেই তাসমিন প্রশ্ন করে, তোমার মামার নাম কি যেন বলছিলে? কোন মামা? যার বাড়িতে তুমি গিয়েছিলে? ও, চান্দু মামার কথা বলছেন? তাসমিন নড়ে চড়ে বসলো। 3 দিন হলো চান্দুলালের কোনো খোঁজ নেই। এতদিন বিরক্ত করেছে, তাসমিন বিরক্ত হয়েছে। এখন যখন বিরক্ত করছে না, তখন কেমন যেন লাগছে। ফিমেল ইগো হার্ট হয়েছে। চান্দুলাল তোমার মামা হয় না তো? তাহলে আলু থালু হয়। হোয়াট? আপনি বিয়ে করলে তিনি আমার থালা শ্বশুর হবে? ডাকটা পছন্দ হয়নি, তাই আলু থালু রেখেছি। ভালো না? এই মেয়ে, তুমি কি সব বলছো? কেন থালা আম্মা? ভুল কোথায় বললাম? চান্দুলাল আপনার উপরে ফিদা, আপনাকে বিয়ে করতে চায়। আপনার জন্য আমাকে কিডন্যাপ করলো, আমি শখে হসপিটালে ভর্তি হলাম। এখন বলছেন আমি কিছুই জানেন না আপনি। তাসমিন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। উনি বিষয় নিয়ে জিজ্ঞেস করে, আমার জন্য চান্দুলাল তোমাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ। আর এখন আপনার জন্য জেলে আছে? কি? জি। তাসমিন চোখ বড় বড় করে পিহুর দিকে তাকায়। এখনো বিষয় কাটিয়ে উঠতে পারেনি উনি। এখন তো চান্দুর বিষয় জানার জন্য মনটা উতলা হয়ে উঠল, কিন্তু এ বিষয়ে পিহুর সাথে কিভাবে কথা বলবেন উনি? তাসমিন আজ অন্যরকম সেজেছে। মাথায় বড় করে ঘোমটা দিয়ে ঘুম ঢাকা, চোখে কালো চশমা লাগিয়ে আপাদমস্তক বহুরূপী সাজে পুলিশ স্টেশনে এসে পৌঁছেছে, কারণ চান্দুলালের সাথে দেখা করা। পিহুর থেকে চান্দুলালের বিষয়ে সবটা জেনেছে উনি। চান্দুলাল এত কিছু করেছে শুধুমাত্র তাসমিনের জন্য। তাসমিনকে যে কেউ এতটা গুরুত্ব দেবে, এটা ওনার কল্পনারও বাইরে ছিল। তাই তো শত চেষ্টা করেও চান্দুলালের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। মায়ান কেইসের সিলসিলায় বাইরে গেছে। মফিজ তনিমার জন্য মেডিসিন কিনে এইমাত্র ফিরেছিল। তাসমিনকে দেখে জিজ্ঞেস করে, কাকে চাই? চান্দুলালকে কি এখানে রাখা হয়েছে? হ্যাঁ, পরশু কোর্টে চালান করে দেয়া হবে। একবার দেখা করতে চাই। মফিজ অবাক হলো, চান্দুলালের আবার এমন আত্মীয় এলো কোথা থেকে যে ওর সাথে দেখা করার আবদার নিয়ে আসবে? আপনি চান্দুলালের কে হন? তাসমিন একটু ভেবে বলে, রিলেটিভ। ও, কোন কালের আত্মীয় হন? সে যেই হোক, ছেলে রাখা আছে, দেখা করে নিন। তাসমিন মফিজকে অনুসরণ করে এগিয়ে গেল। চান্দুলাল বসে বসে কিছু একটা ভাবছিল। মফিজের আগমনে বিরক্ত হলো। এই যে প্যারালাল, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। অহন আবার ক্যাডা আইলো বলেই উঠে এলো। মফিজ ততক্ষণে চলে গেছে। তাসমিন এবার মুখের উপর থেকে কাপড় সরাতে চান্দুলাল চমকে ওঠে। তাসু, তুমি হাসে আইছো? আমি স্বপ্ন দেখতেছি না তো? চান্দুলাল চোখ ডলে পুনরায় তাকায়। না স্বপ্ন না সত্যি, তাসমিন ওর সামনে দাঁড়িয়ে আছে। তাসমিন গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি আমার জন্য জেলে এসেছো কেন? চান্দুলাল অবাক হলে পিহুর কথা মনে পড়তে চুপ হয়ে যায়। পিহু বলেছিল তাসমিনকে দেখা করতে পাঠাবে। পিহু ওর কথা রেখেছে। এখন চান্দুর কাজ পিহুর নির্দেশনা অনুসরণ করে। তাসমিন আবার প্রশংসা করলো, কথা বলছো না কেন? কি চাও তুমি? তোমারে বিয়ে করবার চাই। আমি হাসাই, তোমারে অনেক ভালোবাসি। তোমার মতো মাস্তানকে আমি কেন বিয়ে করব? শেষ বয়সে এসে স্বামী জেলে থাকবার আমি চিন্তা, এসব হবে না। চান্দুলাল তড়িঘড়ি করে বলে, না না, আমি সব সাইডে দিব। পিহু লগে কথা হয়েছে, তুমি যা বলবা আমি তাই করবো। তুমি চাইলে গুন্ডাগিরিও সব বাদ। পিহুর কথায় কেন? পিহু তোমার অনেক ভালোবাসে। কেউ কারো শরীরে এত ভালোবাসে, পিহুর না দেখলে জানবারই পাইতাম না। হে কইছে তুমি চাইলে বিয়ে হইব, নইলে আমার সারা জীবন জেলেই থাকা লাগবো। তাসমিন একটু চিন্তায় পড়ে গেল। এত সহজে তো রাজি হওয়া যাবে না। আবার কোথাও না কোথাও চান্দুলালের প্রতি একটা মায়া ওনার রয়েই গেছে। কিন্তু তোমার মাথায় তো চুল নেই, টাকলু জামাই নিয়ে সমাজে চলবো কি করে? চান্দুলাল মাথায় হাত বুলিয়ে গান ধরে, ও তাসমিন না, বয়স আমার বেশি না, চুলগুলো উঠে গেছে বাতাসে। তুমি টেনশন করো ক্যারে? তোমার জামাইরে বহু টাকা আছে, পরশুরা লাগাই নিমুনে। এইবার তো বিয়ে করবা, আগে জেল থেকে বের হও, তারপর ভেবে দেখবো। তুমি কইলে আজকে বাইর হয়ে যাবো। তোমার ভোগের শাস্তি পেয়ে শুদ্ধ হয়ে বের হও, আমি অপেক্ষা করব। ভুলে যাইবে না তো? না, ঠিক আছে, আমি রাজি। তাসমিন আর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলো। এখন ভালো লাগছে, মনটা হালকা হালকা মনে হচ্ছে।
আজের ফিরতে দেরি হবে, কোনো এক ফরেনারের সাথে মিটিং শেষ করে ডিনার করে ফিরবে, এমনটাই পিহুকে কল করে জানিয়েছে। বাড়িতে এত লোকজন থাকলে ওকেই কেন কল করেছে পিহু একটু হলো আন্দাজ করতে পেরেছে। পিহু বুদ্ধিমতী মেয়ে, দূর থেকে কে ওর উপরে নজর রাখছে সে সবই জানা। আর এটা যে আজ যে ওর সাথে একই রুমে থেকে প্রত্যক্ষভাবে ওকে লাইন মারছে, পিহু তপ্ত শ্বাস পেলে আর কিছুদিন, তারপর পিহু নিচে থেকে সব কিছু ইতি টানবে। ও চুপচাপ গিয়ে বিছানা গোছাতে লাগলো। 10টা পেরিয়ে গেছে। আর একটু পরেই হয়তো আজ চলে আসবে। ও আসার আগেই পিহু ঘুমাতে চাইছে। পিহুর আশায় পানি ঢেলে আজ হাতে এক গাদা মজা নিয়ে ভেতরে ঢুকলো। পিহু বিছানা ঠিক করে ঘুরে দাঁড়াতে আজের সাথে দেখা হলো। আজ ক্লান্ত শরীরে এগিয়ে এসে মজাগুলো পিহুর হাতে দেয়। পিহু চোখ বড় বড় করে দেখলো চকলেট, চিপস, জুস, চাটনি সবই আছে। এগুলো কি? কেন? তোমার প্রিয় খাবার, খাও। তোমাকে কে বলেছে এসব নিয়ে আসতে? মায়ান ব্রোকে তোকে বলেনি? তারপরে তো নিয়ে এসেছে। ওরটা খেতে পারলে আমারটা কি সমস্যা? পিহু প্যাকেটগুলো টেবিলে রেখে বলে, একটু আগে ভাত খেয়েছি, এখন খেতে ইচ্ছে করছে না। এগুলো খেতে পেটে জায়গা লাগে না, শুরু করো, পেট এঁটে যাবে, গ্যাস হবে, পেটে ব্যথা করবে। আজ ব্লেজার খুলে রাখলো। পিহুর কথা শুনতে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ঘাটাঘাটি করে গ্যাসের ওষুধ বের করে পিহুর দিকে এগিয়ে দেয়। কিসের ওষুধ? তুমি তো বললে গ্যাস করবে, ওষুধ খেয়ে নাও, চিন্তা করো না, আমার পরিচিত ডক্টর আছে, বেশি সমস্যা হলে ওকে কল করে বাড়িতে ডেকে নেব। পিহু শুকনো ঢোক গিলল। সত্যি বলতে ওরও লোভ লাগছে, কিন্তু আজ যে মায়ানের ওপরে জেলাস হয়ে এসব করছে এটা পিহু ধরে ফেলেছে, তাই আজকে ইগনোর করতে চেয়েছিল, কিন্তু এই ছেলে তো ওকে এগুলো না খেয়ে থামবে না বলে মনে হচ্ছে। আজ পিহুকে ভাবতে দেখে মৃদু ধমক দিয়ে বলে, কি হলো, খাও। খাচ্ছি। পিহু প্যাকেটগুলো নিয়ে বিছানার মাঝখানে বসলো। প্রথমে চিপসের প্যাকেট খুললো, এরপর চিপস খেতে খেতে চকলেটের প্যাকেটও খোলে। তুমি এগুলো ফিনিশ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আজ জামা কাপড় নিয়ে ওয়াশরুম যেতেই পিহু সবগুলো প্যাকেট খুলে রাক্ষসের মতো খেতে শুরু করলো। আজ দরজার ফাঁক দিয়ে এক নজর দেখে মৃদু হাসলো। আজ বের হতে হতে দেখে পিহুর খাওয়া প্রায় শেষ। হাতের আধ খাওয়া চকলেট নিয়ে আজের দিকে তাকায়। কি দেখছো? তুমি খাবে না বলেছিলে, আমার জন্যই তো। খেতে বলেছো, খেয়েছি, এখন আবার কথা শোনাবে নাকি? একদম না। বলতে বলতে পিহুর অনেকটা কাছে চলে এলো। পিহু ভুরু কুচকে তাকায়। আজ ওর দিকে ঝুঁকে আসতেই পিহু শরীরে ভর পেছন দিয়ে হেলে পড়তেছে। আজ এক হাতে ওর বাহু চেপে ধরে। কি করছো? কম্পিত গলায় বলল পিহু। আজ আঙুল দিয়ে পিহুর ঠোঁট ছুঁয়ে দেয়। পিহু বারংবার পালক ঝাপটে তাকালো। আজ পিহু ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছে দিল। পিহুর গাল ছুঁয়ে থাকা আজের হাতের স্পর্শ কিছু সময়ের জন্য পিহুকে বিভ্রান্ত করল। আজের চোখ পিহুর সারা মুখে বিচরণ করছে। বুড়ো আঙ্গুল এখনো পিহুর ঠোঁট ছুঁয়ে রয়েছে। ধীরে ধীরে আজ পিহুর ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলে পিহু তৎক্ষণাৎ বিছানায় পিঠ এলিয়ে দিল। হাত ফসকে যাওয়া আজের ঘর কাটল। মাথা ঝাঁকিয়ে নিজেকে তিরস্কার করে। তাড়াহুড়ো করে সরে এসে কোনো মতে বলল, তোমার লিপসে চকলেট লেগেছিল, আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমাও। চকলেট খেয়েছো, ব্রাশ করে নাও, এরপর তো দাঁতে পোকা হবে। আমি কি ছোট বাচ্চা যে দাঁতে পোকা হবে? পোকা বাচ্চা বুড়ো বোঝে না। পোকরা দাঁত না চাইলে চুপচাপ গিয়ে ব্রাশ করে এসো। পিহুর ইদানিং আজকে ভয় লাগছে। ঠিক আজকে নয়, ওর অনুভূতিকে পিহু ভয় পাচ্ছে। কোথাও পিহু যদি পা পিছলে পড়ে তাহলে সব শেষ। এমনিতে এখনো প্রিয়তার বিষয়ে কেউ জানে না, এর ওপর যদি ওর আর আজ, না, এসব ছেলে মানুষই পিহুর সাজে না, একদমই না। রাত দুপুরে মায়ান কিচেনে এসে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। ওর ঠিক সামনেই ডাইনিংয়ে বসে বসে প্রিয়তা মুখ বেজার করে বসে আছে। একটু পরপর বিরক্তিকর গলায় ডেকে জিজ্ঞেস করছে, মায়ান আর কতক্ষণ লাগবে? এই তো পাখি হয়ে গেছে। মায়ান মাথা চুলকে ভাবতে থাকে কিভাবে কি করবে। কোন দুঃখে যে প্রিয়তার চোখে নুডলসের পাকোড়ার রিলসটা পড়েছিল। অমনি মায়ানের কাছে আবদার করে বসে, ওর এখন এটাই খেতে ইচ্ছে করছে। মায়ান কিছুক্ষণ ভেবে দেখলো আশেপাশে কোথাও নুডলসের পাকোড়া তৈরি করে না। আবার প্রিয়তাকে না বলতে পারে না বউয়ের মন রাখতে, তাই নিজে সিদ্ধান্ত নেয় ও নিজে পাকোড়া বানাবে। সে থেকে মায়ান কিচেনে কঠোর মেহনত করছে আর প্রিয়তা বিরক্ত হচ্ছে। মায়ান
আমার এবার ঘুম পাচ্ছে, হয়ে গেছে পাখি আর 5 মিনিট। মায়ান তাড়াহুড়ো করে কিছু একটা বানালো। দেখে যদিও পাকোড়ার মতো লাগছে না, তবে চেষ্টার কোনো কমতি রাখেনি। গরম গরম পাকোড়া সস দিয়ে প্লেটে করে প্রিয়তার সামনে রাখে। প্রিয়তার কাছে পৃথিবীর সবচেয়ে লোভনীয় খাবার বলে মনে হলো এটাই। ও এক টুকরো মুখে দিতেই মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। পাকোড়া একটু লবণ হয়নি। আসলে মায়ান লবণ দিতেই ভুলে গেছে। পাখি কেমন হয়েছে? অনেক মজা, সব আমি একাই খাবো। হেসে বলল প্রিয়তা, সত্যি বলছো? আমি এত ভালো রাঁধুনি আমার জানাই ছিল না। এক পিস দাও, শালিকে টেস্ট করিয়ে নিয়ে আসি, পরে বলতে পারবো আমি আমার বউকে রেঁধে খাওয়াতে পারি। পিহু ঘুমাচ্ছে, ওকে দিতে হবে না, ওকে খাওয়ানোর জন্য ওর জামাই আছে। আমার জামাইয়ের রান্নার উপরে শুধুমাত্র আমার হক, আর কারো নয়। ঠিক আছে, তুমি খাও, আমি পানি নিয়ে আসি। মায়ান যেতে প্রিয়তা হাঁফ ছাড়ল। মায়ের রান্নার যা বহর তাতে পিহু নির্ঘাত আবার ওকে অপমান করত। আর যাই হোক, প্রিয়তা স্বামীর অপমান সইতে পারবে না। প্রিয়তা বেশ মজা করে পাকোড়া খেলো। বেশি করে সস দিয়ে খেতে মন্দ লাগছে না। মায়ান পানি নিয়ে মুচকি হাসলো নিতে গিয়ে। প্রিয়তার আগ্রহ দেখে একটুখানি মুখ দিয়েছিল ও, তখনই বুঝে গেল লবণ হয়নি। অথচ প্রিয়তা অকপটে বলে দিল মজা হয়েছে। মায়ান নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। তা না হলে কি প্রিয়তার মতো বউ ওর কপালে জোটে? আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। এই গল্পটার রিচ অনেকটা কমে গেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই গল্পটা সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।